হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। এটি রিজনিংয়ের একটি প্র্যাকটিস সেট। ঠিক আছে, তোমাদের যাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা আছে তাদের জন্য আজকের ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। লেটেস্ট প্যাটার্নের উপরে বেস করে এখানে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ঠিক আছে, লেটেস্ট প্যাটার্ন কেন বলা হচ্ছে? কেননা রিসেন্ট পিআরবির যে পরীক্ষাটা হয়েছে, ডাব্লিউপির যে পরীক্ষাটা হয়েছে, ডাব্লিউপি এসআইয়ের পরীক্ষা, সেখানে যেমন প্যাটার্নে কোশ্চেন এসেছিল সেইগুলোকে ফলো করে মোটামুটি এখানে কোশ্চেন সেট করা হয়েছে। ঠিক আছে, ওখানে কিছু ট্রিকি টাইপের কোশ্চেন এসেছিলো রিজনিংয়ে, যেগুলো করতে একটু টাইম যাচ্ছিলো পরীক্ষার হলে। ঠিক আছে, সুতরাং সেগুলো একটু বেশি বেশি করে এখান থেকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের কনস্টেবলের পরীক্ষায় আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব খুবই ইউজফুল হতে চলেছে। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখলে তোমাদের অবশ্যই অনেক অনেক উপকার হবে। ঠিক আছে, তোমরা কি করবে, ভিডিওটা পজ করবে, নিজের আগে সলভ করার চেষ্টা করবে, তারপর আমি কিভাবে সলভ করলাম সলিউশনটা দেখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, তাহলে চলো দ্রুত শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, নেক্সট তাহলে ফার্স্ট কোশ্চেনে আসা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখো, নিচের সমস্ত শব্দকে বিপরীত বর্ণানুক্রমে সাজানো হলো, কোনটি শেষ শব্দ হবে? ঠিক আছে, এই তোমাদের এখন যে কোশ্চেনগুলো আসবে একই টাইপের কোশ্চেন। ধরো তোমরা এগুলো আগে করেছো যে ডিকশনারি অর্ডারে সাজাতে হবে। ঠিক আছে, এখন কোশ্চেনগুলো কি এই সেন্টেন্সটা এমনভাবে দেবে, বাক্যটা এমনভাবে দেবে, এখানেই তোমাকে একটু খেলে দেবে। ঠিক আছে, এখানে ভালো করে মানেটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেছে? বিপরীত বর্ণানুক্রমে সাজাতে হবে। সাপোজ আমি যদি মনে করি যে ডিকশনারিতে প্রথম যে বর্ণটা আসবে সেটাকে 1 দিলাম, পরেরটা 2, তারপরটা 3, কটা আছে 1 2 3 4 5টা, তারপরটা 4, তারপর 5, এমন আমি সাপোজ বললাম এমনভাবে দিতে হবে। ঠিক আছে, ডিকশনারি অর্ডারে। এইবার বিপরীত বর্ণক্রমে সাজানো মানে কি? নিশ্চয়ই আগে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। বোঝা গেল? হয়ে গেল বিপরীত বর্ণানুক্রমে সাজানো। এবার কি বলা হয়েছে? শেষ শব্দ কোনটি হবে? তাহলে বিপরীত বর্ণানুক্রমে সাজানোর পর শেষ শব্দ কোনটি হবে? নিশ্চয়ই 1 হবে। মানে প্রথম যে ওয়ার্ডটা যদি ডিকশনারি অর্ডারের অনুযায়ী সাজানো হয়, প্রথম যে ওয়ার্ডটা আসতো সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমি কি আদৌ এইভাবে সাজাবো? সাজাবো না। আমি কি খুঁজবো? কোন ওয়ার্ডটা প্রথমে আসবে এর মধ্যে, সেটা খুঁজলে হয়ে যাবে। তাহলে দেখো, আর আর এর পরে ই, এর পরে কি আছে? যে আছে, আর এল আছে। তাহলে যে আগে আসে না এল আগে আসে বলো? জে হলো 10, কে 11, এল হলো 12, তাই তো? তাহলে যে আগে আসে আর ই জি। ঠিক আছে, তাহলে এল এল কাটা, আর ই জে সরি, তারপর ও ই আর ও আর ই এর মধ্যে অবশ্যই ই আগে আসে, ই হলো 5। ঠিক আছে, তাহলে আর ই জি সি টি, এটা হবে রিজেক্ট, হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার বি হবে কারেক্ট। তাহলে কীভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন পরীক্ষার হলে যদি ফার্স্টেই এই কোশ্চেনটা ফেস করো, যারা এক চান্সে বুঝতে পারবে তো ভালো, যারা একটু বুঝতে না পারবে তারা যদি আবার সেই অর্ডারে সাজাও, টাইম চলে যাবে। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিস করতে হবে ভালো করে। নেক্সট, দ্বিতীয়টি যেভাবে প্রথমটির সাথে সম্পর্কিত সেইভাবে তৃতীয় পদের সাথে কোনটি সম্পর্কিত? ঠিক আছে, হট, ওয়ার্ম। ঠিক আছে, বুঝতেই পারছো এরা হলো সিনোনিমস, সমার্থক শব্দ। তাহলে অ্যান্টিক, অ্যান্টিক মানে কি? প্রাচীন যে জিনিসগুলো সেটাকে অ্যান্টিক জিনিস বলে। তাহলে অ্যান্টিকের সমার্থক শব্দ কোনটা হবে? ইয়ার্স হবে না, হিস্টোরি মানে ঐতিহাসিক হবে না, ইতিহাস হবে না, ওল্ড আর ওল্ডেস্টের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তাহলে এখানে ওল্ড নেব আমরা। ঠিক আছে, এখানে আমরা কিন্তু ওল্ড নেব। ওল্ডেস্ট মানে হলো প্রবীণতম। ঠিক আছে, আর ওল্ড মানে প্রাচীন বা প্রবীণ। ঠিক আছে, আর ওল্ডেস্ট মানে কি? প্রবীণ, প্রাচীনতম বা প্রবীণ। ঠিক আছে, অ্যান্টিকটা অবশ্যই ওল্ড নেব। ঠিক আছে, এটাও একটা পিওয়াই কিউ, কোনো এক সময় পরীক্ষায় এসেছিলো, সেখানে কিন্তু তারা অ্যান্সারকে ওল্ড পিক করেছে। ঠিক আছে, সুতরাং সেখান থেকে যদি কপি করে তাহলে কিন্তু তাই উত্তরটা ওল্ডই নেবে। নেক্সট, তারপরে দেখো এখানে কিভাবে আছে, 11 81-র সঙ্গে কিভাবে সম্পর্কিত, 22 400-র সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে এখানে কোশ্চেন বোধক চিহ্ন আছে, এটা 225-এর সাথে কিভাবে সম্পর্কিত হবে। ঠিক আছে, তাহলে 11 থেকে 81 কিভাবে আসছে দেখো, 81 তো দেখেই বুঝতে পারছো 9-এর স্কোয়ার, 400 মানে 20-এর স্কোয়ার। তার মানে কি হচ্ছে? 11 থেকে 2 বিয়োগ করে তার স্কোয়ার, 22 থেকে 2 বিয়োগ করে তার স্কোয়ার। সিমিলারলি 225 কার স্কোয়ার বলো? 225 হলো 15-এর স্কোয়ার। এর জন্য তোমাদের স্কোয়ার একদম ঠোঁটস্থ থাকতে হবে। এখানে যদি তোমরা ভাবতে টাইম দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হয়ে যাবে, তোমরা পিছিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে 225-এর স্কোয়ার কত? 15। তাহলে এখানে জিজ্ঞাসা এখানে চিহ্নের জায়গায় কি বসবে? অবভিয়াসলি 17 বসবে।
কেন? কারণ এর থেকে 2 বিয়োগ করলে হয় 15 তার স্কোয়ার, তাই তো? সহজ কোশ্চেন একদম, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। বুঝতে পেরেছ? নেক্সট পরের কোশ্চেন দেখো, নিচের শব্দগুলির মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, ঠিক আছে, একটি ভিন্নটি চয়ন করো, ঠিক আছে। তাহলে এগুলো কী করে করতে হয়, আগে একটার মধ্যে দেখতে হয় কি রিলেশন আছে, পি কিউ আর, তাই তো, মানে +2, আর এস টি ইউ তার মানে +3, ইউ ইউ এর পরে কী হবে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই মানে +4, তাই তো, তার মানে +2 হলো, +3 হলো, +4 হলো, তাই তো। পরেরটা দেখি, জি মানে কত 7, আই মানে কত 9, এল মানে কত 12, পি মানে কত, পি হলো 16, তাই তো। 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 4 16, তাহলে এটা ঠিক আছে। ডি মানে কত 4, এফ মানে কত 6, আই মানে কত 9, এল মানে কত 12, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 4, 9 আর 4 কত হয়, 9 আর 4 কি 12 হয়? হয় না, 9 আর 4 13 হয়, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট, এইটি হলো ভিন্ন। এটাও একটু চেক করে দেখি, ও ও পি কিউ কিউ আর এস টি 3, টি থেকে এক্স, টি কত 20 আর এক্স কত 23, 24, তাহলে এটাও ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট, তাই তো। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এখানে একটা নাম্বার সিরিজ আছে, এটা কিন্তু হলো রং নাম্বার সিরিজ, ঠিক আছে, মিসিং নাম্বার সিরিজ না। মিসিং নাম্বার সিরিজে কী থাকে, একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকে, সেই নাম্বারটা ফাইন্ড আউট করতে হয়। এটা হলো রং নাম্বার সিরিজ, কোনটা এর মধ্যে ভুল আছে সেটা বার করতে হবে, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে যোগের বা ডিফারেন্স তো হবেই না, গুণ আকারেও হবে না, কেন? কারণ -2 এর সাথে তুমি যাই কিছু গুণ করো না কেন, মানে পজিটিভ সংখ্যা যদি গুণ করো না কেন, তাহলে পরেরটাও মাইনাসেই আসতো, ঠিক আছে। হয় নেগেটিভ সংখ্যা গুণ করতে হবে, অথবা গুণটা হয়তো হবে না, অন্য কোনো ট্রিক হবে, ঠিক আছে। আচ্ছা, কীভাবে হবে দেখো, এর ডবল করলে কত হয়ে যাবে, 1020, 1020 থেকে ওটা 22 কম, এর ডবল করলে কত হবে 436, ওর ডবল করলে হবে 120, 124, তার মানে হচ্ছে না, ডবল হবে না, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি দেখো, 512 দেখে 510 দেখে আমার 512-র কথা মনে পড়ছে, 512 মানে কত 8-এর কিউব, তাহলে 8-এর কিউব -2, এইটা কত 10-এর কিউব -2, 10-এর কিউব কত 1000, তাহলে 218-ও কত হতে হবে 8 10, তাই তো, মানে 6-এর কিউব -2 হতে হবে, মানে 216 - 2 মানে 214 হওয়ার কথা, কিন্তু এখানে 218 আছে। বাদ বাকিগুলো চেক করে দেখি, 10 8 6 হয়ে গেল, তাহলে এটা 4-এর কিউব হবে, 4-এর কিউব 64 - 2 62, ঠিক আছে। 6টা চেক করে দেখি, 2-এর কিউব 8 - 2, ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই 2 4 6, তো তাহলে এটা 0-র কিউব হবে, 0-র কিউব -2, তাহলে এটা -2 ঠিকই আছে, ঠিক আছে। তাহলে 0-র কিউব -2, 2-এর কিউব -2, এইভাবে আস্তে আস্তে যাচ্ছে, তাহলে এটা 214 হওয়ার কথা হয়ে গেছে 218, তাই তো। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট, বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট আচ্ছা, প্রদত্ত শব্দগুলিকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজাও। আমাদের এসআইতেও একটা এসেছিল এরকম কোশ্চেন, এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন এগুলো, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, আসার সম্ভাবনা আছে। দেখো কিভাবে সাজাতে হবে। প্রথমে কি আছে, উপসংহার, সূচিপত্র, শিরোনাম, অধ্যায় এবং ভূমিকা, ঠিক আছে। হয় একদম প্রথম থেকে শুরু করতে হয়, অথবা শেষ থেকে আসতে হয়, যে কোনো একটা অর্ডারে তোমাদের সাজাতে হবে, ঠিক আছে। এখানে দেখে মনে হচ্ছে ধরো সবার শেষে আসবে উপসংহার, তাই না, সূচিপত্র, শিরোনাম, অধ্যায়, ভূমিকা এগুলো তো আসবে না, সবার শেষে আসবে উপসংহার, তার মানে এটা হবে না, এটাও হবে না। আবার যদি উল্টো ক্রমেও হয়, এটা হলো ছোট থেকে বড়, ছোট থেকে বড় না, প্রথম থেকে শেষ ক্রমের দিকে যাচ্ছে। আবার যদি শেষ থেকে প্রথম হয়, যে উপসংহার আগে, তাহলে এককে আগে রাখতে হবে, যে কোনো একটা অর্ডারেই হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সুতরাং এক তো দেখো কোনোটাতে আগে নেই, তাহলে এটা আর এটা হবেই না, উপসংহার দিয়ে শেষ হবে, ঠিক আছে, তাহলে এক শেষে আসবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো 2 আর 3-এর মধ্যে কোনটা আগে নিয়েছে, 2-এ কি আছে সূচিপত্র, 3-এ কি আছে শিরোনাম, ঠিক আছে, তাহলে সূচিপত্র আগে হবে না শিরোনাম আগে হবে। ধরো তোমার কাছে একটা বই দেওয়া হলো, তাহলে বইয়ের আগে কি সূচিপত্র থাকে, বইয়ের ফার্স্ট পেজে কি সূচিপত্র থাকে, বইয়ের আগে নিশ্চয়ই একটা টাইটেল থাকে না, সে একটা শিরোনাম থাকে, শিরোনাম বা টাইটেলের পর সূচিপত্র থাকবে, তাই তো মনে হচ্ছে, প্রথমে টাইটেল, তারপর সূচিপত্র 2, ঠিক আছে, তারপর কি হবে
সূচিপত্র হয়ে গেল, তারপরে ধরো একটা প্যাসেজ শুরু হবে, সেই প্যাসেজের একটা ইন্ট্রোডাকশন থাকবে, ভূমিকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তার একটা চ্যাপ্টার থাকবে, অধ্যায় থাকবে, ঠিক আছে। তারপর অধ্যায়ের পরে লাস্টে উপসংহার থাকবে। এই অর্ডারটাই মনে হচ্ছে হবে। আর যদি এই অর্ডারটা হতো তাহলে কী হতো, 2 হলো সূচিপত্র, সূচিপত্রের পরে অধ্যায়, অধ্যায়ের পরে শিরোনাম, শিরোনামের পরে ভূমিকা, ঠিক আছে। তারপর 1-এ দিয়েছে উপসংহার। এটা হওয়ার সম্ভাবনা কম, এটাই হবে, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে। কোনো একটা বইয়ের ফার্স্টে একটা টাইটেল থাকবেই, ঠিক আছে, একটা শিরোনাম থাকবে। টাইটেলের পরে ধরো পেজ উল্টালে, একটা পেজ উল্টালে, পেজ উল্টানোর পরে সূচিপত্র থাকবে অবশ্যই, ঠিক আছে। সূচিপত্রের পরে একটা ছোট ভূমিকা থাকবে, ঠিক আছে। ভূমিকার পর একটা চ্যাপ্টার শুরু হবে, একটা অধ্যায় শুরু হবে, আর অধ্যায় শেষে বা বইয়ের শেষে শিরোনাম থাকবে, উপসংহার থাকবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, ABCDE হলো 5টি নদী, ঠিক আছে। এ নদীটি বি এর তুলনায় ক্ষুদ্র, এ নদীটি বি এর তুলনায় ক্ষুদ্র করে দিলাম, ক্ষুদ্র, কিন্তু ই এর তুলনায় দীর্ঘ, ই এর তুলনায় দীর্ঘ করে দিলাম। সি নদীটি হলো দীর্ঘতম, মানে ম্যাক্সিমাম হলো সি, সি সবার উপরে থাকবে। ডি নদী হলো বি নদীর তুলনায় অল্প ক্ষুদ্র, অল্প ক্ষুদ্র হোক আর যাই হোক, ক্ষুদ্র তো, তাহলে ডি নদী হলো বি নদীর তুলনায়, ডি নদী হলো বি নদীর তুলনায়, তাহলে ডি হলো বি এর তুলনায় অল্প ক্ষুদ্র এবং এ নদীর তুলনায় অল্প দীর্ঘ, এর থেকে দীর্ঘ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবারে সাজিয়ে দাও, সিকে সবার উপরে রাখতে হবে, তারপর বি, তারপর ডি, তারপর এ, তারপর ই, ঠিক আছে। তাহলে সবথেকে ক্ষুদ্রতম নদী কোনটা? অবভিয়াসলি ই হবে, তাই তো। অপশন নাম্বার ডি হবে কারেক্ট। নেক্সট, বিবৃতি, সাম পি আর কে, সাম পি আর কে, ঠিক আছে। আচ্ছা, নো কে ইজ টি, নো কে ইজ টি, ঠিক আছে। এবার কি আছে, অল পি আর টি, পি আর টি এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই, বলতে পারবো না। অল টি আর কে, অল টি আর কে, এখানে তো বলাই আছে ডাইরেক্ট নো কে ইজ টি, তাহলে অল টি আর কে তো হবেই না, বলতে পারবো না, মানে ভুল হবে। সাম পি আর নট টি, সাম পি আর নট টি, দেখো এইটা ডেফিনেটলি বলা যাবে। কেন বলা যাবে? কারণ পি এর কিছু পোর্শন কে এর মধ্যে আছে, পি এর কিছু পোর্শন কে এর মধ্যে আছে, তাই তো। আবার কি বলা আছে, নো কে ইজ টি, কোনো কে টি হতে পারে না। তাহলে যেহেতু কোনো কে টি হতে পারে না, সুতরাং পি এর যে পোর্শনটা কে এর মধ্যে আছে সেটাও টি হতে পারবে না। তাহলে সাম পি বা কিছু পি অবশ্যই টি হতে পারবে না, তাহলে অপশন নম্বর 3 হবে কারেক্ট। সুতরাং অপশন নম্বর বি হবে কারেক্ট, ঠিক আছে। 3 নম্বর সিদ্ধান্তটা কারেক্ট হবে, সুতরাং অপশন নম্বর বি হবে কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, পরেরটা দেখো, কটা আছে আগে গুনে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাই তো। 18টা মানে হলো 3 6 18, 9 2 18 হওয়ার সম্ভাবনা কম, তাহলে হয় 3/3 হবে অথবা 6/6 হবে, তাই তো। 3/3 থেকে 6/6টাই সম্ভাবনা সবসময় বেশি থাকে। 1 2 3 4 5 6, আগে আগে একবার 6/6 চেক করে দেখি, তারপরে দেখছি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এ বি এ, এ বি এ, এখানে এ আছে মানে এখানে এ দিয়ে দিলাম, বি বি এ দিয়ে শেষ হচ্ছে মানে এ দিয়ে দিলাম, এ বি এ, বি বি এ, তারপরে এখানেও তাহলে এ বসিয়ে দিলাম, এ বি এ বি বি এ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এ বি এ বি বি এ, তাই তো। তাহলে নিশ্চয়ই এ এ বি এ বি, তাই তো। তাহলে কোথায় আছে দেখো, এ এ বি এ বি, অপশন নাম্বার এ হবে কারেক্ট, ঠিক আছে। সহজ এগুলো। নেক্সট, আমি আমার বাড়ি থেকে উত্তর দিকে 100 মিটার যাই, তাহলে এখানে ধরো আমি আছি, উত্তর দিক মানে এইদিকে 100 মিটার গেলাম, ঠিক আছে। তারপর বাম দিকে ঘুরে 200 মিটার যাই, বাম দিকে ঘুরলাম, 200 মিটার গেলাম, ঠিক আছে। তারপর আবার বাম দিকে ঘুরি এবং 200 মিটার যাই, তাহলে আবার বাম দিকে চলে আসলাম, 200 মিটার মানে কি 100, এটা মাঝখান একটা বিন্দু হবে নিশ্চয়ই, তাহলে আবার 200 মিটার আসলাম। এবার কি করলাম, আবার বাম দিকে ঘুরলাম, ও 100 মিটার গেলাম, তাহলে এর অর্ধেক বরাবর যাচ্ছে, ঠিক আছে। এর অর্ধেক বরাবর যাচ্ছে 100 মিটার, ঠিক আছে। এবার কি করলাম, তারপর আবার বাম দিকে ঘুরলাম, আবার 100 মিটার গেলাম, তাই তো। তাহলে আবার বাম দিকে ঘুরলাম মানে আবার 100 মিটার, আবার এই যে এই অর্ধেকটা চলে গেল, এই 100, তাহলে এখানে গিয়ে শেষ করলো। এখন কি বলা আছে, তাহলে এখন আমার বাড়ি থেকে আমি কোন দিকে আছি, তাহলে এই হলো তার বাড়ি, আর এখানে সে শেষ করেছে, তাই তো। তাহলে এটা কোন দিকে আছে, বাড়ি থেকে নিশ্চয়ই পশ্চিম দিকে আছে, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল, সহজ কোশ্চেন। নেক্সট, পিইউএনই,
একে লেখা হয় এত, মুম্বাইকে লেখা হবে কি, ঠিক আছে। আচ্ছা, দেখো এটা কী করে আসছে। আগে এদের অর্ডার ইয়েগুলো লিখে ফেলো, এদের যে কোড নাম্বার সেগুলো লিখে ফেলো, ঠিক আছে। পি মানে কত বলো, পি মানে হলো 16, তাই তো। ইউ মানে, টি হলো 20, ইউ হলো 21, তাই তো। আচ্ছা, এন মানে 14, আর ই হলো 5। 16, 21, 14, 5। তাহলে কীভাবে হবে, 11, 16 আর 11 কত হয়, 27। আচ্ছা, অপোজিট করেছি, অপোজিট করলে কি হয়, অপোজিট করলে যোগফল 27 হয়। তাহলে 16-র সাথে 11 যোগ করলে 27 হয়, তাই তো। আচ্ছা, তার মানে অপোজিটগুলো নিয়েছে, অপোজিট। 21-এর সাথে 6 যোগ করলে 27 হয়, 14-র সাথে 13 যোগ করলে 27 হয়, এবং 5-এর সাথে 22 যোগ করলে 27 হয়, ঠিক আছে। অপোজিটগুলো নিয়েছে। তাহলে MUMBAI, মুম্বাইয়ের অপোজিট নিতে হবে 13, 13-এর অপোজিট কত, 14। ইউ, ইউ মানে কত বলো, 21, 21-এর অপোজিট কত, 6। আবার এম এর মানে 13, 13-এর অপোজিট কত, 14। বি কত, 2, 2-এর অপোজিট কত, 25। এ মানে কত, 1, 1-এর অপোজিট কত, 26, ঠিক আছে। আই মানে কত বলো, আই হলো 9, তাই তো। তাহলে 9-এর অপোজিট কত হবে, 18 হবে, তাই তো। তাহলে 14, 6, 14 কোনটা আছে দেখো, 14, 6, 14, 14, 6, 11 হবে না, 11 হবে না, 14, 6, 14, 25, 26, 18, অপশান নম্বর ই হবে কারেক্ট। বোঝা গেল, সহজ কোশ্চেন। নেক্সট, ছবির এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে অরুণ বলল, ছবির এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে অরুণ বলল, তার মায়ের একমাত্র ছেলের বউ আমার শাশুড়ি, ঠিক আছে। তাহলে আমার থেকে শুরু করবে, আমার শাশুড়ি, ঠিক আছে। তাহলে অরুণের ওয়াইফ, তার মা হয়ে গেল অরুণের শাশুড়ি, ঠিক আছে। এবার কি বলেছে, তার মায়ের, তাহলে তার, ধরো কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, তার মায়ের একমাত্র ছেলের বউ, তার মায়ের একমাত্র ছেলের বউ আমার শাশুড়ি, তাই তো। তার মানে ইনি আর ইনি হলো সমান, তাই তো। তাহলে ইনি, দেখো বিষয়টা দাঁড়ালো কি না। তাহলে এইটা হলো অরুণ, ঠিক আছে, এইটা হলো অরুণ। আর আর এইটা হলো সেই ব্যক্তিটা, ঠিক আছে। এইটা হলো সেই ব্যক্তিটা, ঠিক আছে, এটা হলো সেই ব্যক্তি। দেখো এবার বিষয়টা দাঁড়ালো কি না। তার মায়ের, তাহলে এই ব্যক্তির মা, মায়ের একমাত্র ছেলে, মায়ের একমাত্র ছেলে মানে ব্যক্তিটা নিজে, ঠিক আছে। ছেলের বউ, ছেলের বউ মানে হলো ইনি, ইনি হলো আমার শাশুড়ি, আমার শাশুড়ি মানে কি, অরুণের ওয়াইফের মা, হয়ে গেল। তাহলে এইটা হলো রিলেশন। এবার কি বলেছে, ছবির ব্যক্তির সাথে অরুণের স্ত্রীর কী সম্পর্ক। তাহলে ছবির ব্যক্তির সাথে, এই যে ছবির ব্যক্তি, অরুণের স্ত্রীর কী সম্পর্ক, তাহলে অরুণের যে স্ত্রী তিনি ছবির ব্যক্তির কি, অবশ্যই কন্যা বা মেয়ে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর ডি হবে কারেক্ট। বোঝা গেল। এইগুলো হয়তো একটু টাইম যেতে পারে, সামান্য বেশি, তবে 1 মিনিটের বেশি লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, একটু টাইম যেতে পারে। কিন্তু যদি এরকম ছবি আকারে তোমরা করে নাও, ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে। আমাদের অ্যাটলিস্ট পরীক্ষার শেষে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে কনফার্ম করতে হবে যতগুলো করেছি সেগুলো যেন সঠিক হয়, ঠিক আছে। তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল করে ফেলো না, তাহলে যে সময়টা তুমি ইনভেস্ট করছো সেটা তো যাবেই, প্লাস যে মার্কস সেটা তো যাবেই, প্লাস নেগেটিভ মার্কিং, ঠিক আছে। কম্পিটিশান থেকে কিন্তু অনেক পিছিয়ে আসবে। না করা তাও একরকম, কিন্তু করে ভুল করা সব থেকে ডেঞ্জারাস। সময় নষ্ট, নাম্বার নষ্ট, নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এইভাবে ছবি এঁকে করবে, ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। নেক্সট, প্রদত্ত দুটি সংখ্যাকে পরস্পরের মধ্যে স্থান বিনিময় করলে নিচের সমীকরণ দুটির মধ্যে কোন সমীকরণ সঠিক হবে না। ভালো করে কোশ্চেন কিন্তু পড়বে, সঠিক হবে না। এই সমস্ত সামান্য জিনিসের জন্য কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায়। বাইরে বেরিয়ে এসে তখন এরকম করতে হয়, ইস কেন একটু ঠিক করে করলাম না, এই আফসোস করতে হয়। সেই আফসোসটা যেন না করতে হয়, কোশ্চেন ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখানে তো সেটা দেওয়াই নেই প্রদত্ত কোন দুটি সংখ্যা। আমার যতদূর মনে পড়ছে সংখ্যা দুটি হলো 2 ও 3, ঠিক আছে। 2 ও 3কে পরিবর্তন করতে হবে যাতে স্থান বিনিময় করে তারপরে সমীকরণটা চেক করতে হবে। তাহলে চেক করে দেখি প্রথমটাই। তাহলে 6/2-এর জায়গায় যদি 3 করি, তাহলে যেটা বলছিলাম 6/2, তাই তো। তাহলে 2-এর জায়গায় 3 করবো, তাহলে 6/3 মানে কত, 2। আবার 2 × 8 মানে কত, 16। যতটা চেষ্টা করবে একটু মুখে মুখে করতে পারো। প্লাস 3 - 1, 3-এর জায়গায় আবার 2, 2 - 1, তাই তো। তাহলে 16 আর 2 18, 18 থেকে 1 বাদ দিলে কত হয়, 17। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 9 + 3, 3-এর জায়গায় কত করবো, 2, মাইনাস 6/2-এর জায়গায় কত করবো, 3। তাহলে 6/3 করলে কত হবে, 2, 2 × 8, তাই তো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যাক। 9 আর 2 11, মাইনাস 8 দুগুণ কত, 16। তাহলে 11 - 16 মানে কত, -5।
তাই তো? তাহলে 2 নম্বরটা কিন্তু হচ্ছে না। এবার তাহলে উত্তর কী হবে বলো? 1 হবে না 2 হবে? একটা হচ্ছে, 2টা হলো হচ্ছে না। তাহলে যেটা হচ্ছে না, যেহেতু বলেছে কোনটা সঠিক হবে না, সেটাই উত্তর হবে। তাহলে কেবল 2 কিন্তু আমাদের উত্তর হবে। বোঝা গেল? কোশ্চেনের যখন অ্যান্সার করবে এইগুলো যেন মাথায় থাকে, না হলে কিন্তু সব গুলিয়ে যাবে পরীক্ষার হলে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নিচের শব্দগুলিকে ভালোভাবে উপস্থাপনা করে এমন চিত্রটি নির্ণয় করুন। ঠিক আছে? ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়েছে। ঠাকুরদা, বাবা, ভাই। ঠিক আছে? বলো কি হবে? ঠাকুরদা, সমস্ত ঠাকুরদাই অবভিয়াসলি আগে এক সময় না এক সময় বাবা তো ছিলই, তাই না? তাহলে ঠাকুরদা, ঠাকুরদা বাবার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? কেননা সমস্ত ঠাকুরদাই তো বাবা বাবা, তাই না? বাবা হয়েছে বলেই তো ঠাকুরদা হতে পেরেছে। প্রথমে ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, তারপর ফাদার, তারপরে তাদের ছেলে মেয়ে হলে তখন নাতি নাতনি হবে, তাই তো? সুতরাং গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, বাবা। এবার ভাইটা কী হবে? ভাইটা সাম রিলেশন হবে। ঠিক আছে? বাবার সাথেও ভাই সাম রিলেশন হবে। মানে সব বাবাই যে কারুর না কারুর ভাই হতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? সিঙ্গেল, মানে সিঙ্গেল চাইল্ড হতে পারে। আবার সব ঠাকুরদাও যে কারুর ভাই হবে এমনও নাও হতে পারে, সিঙ্গেল চাইল্ড হতে পারে। ঠিক আছে? তাহলে অপশান নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণের চেয়ে 3 বছর বেশি। এগুলোকে বলা হয় কি? ম্যাথামেটিক্যাল রিজনিং। ঠিক আছে? পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বয়স যদি এক্স হয় আর পুত্রের বয়স যদি ওয়াই হয়, তাহলে পিতার বর্তমান বয়স এক্স ইকুয়ালস টু পুত্রের বয়সের 3 গুণের থেকে, মানে 3y 3 বছর বেশি প্লাস 3। ঠিক আছে? এবার কি বলা আছে? 3 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের 2 গুণের থেকে 10 বছর বেশি। 3 বছর পর, তাহলে এক্স প্লাস 3, 3 বছর পর পিতার বয়স হবে এক্স প্লাস 3। পিতার বয়স হবে পুত্রের বয়সের 2 গুণের থেকে, তাহলে পুত্রের বয়সের 2 গুণ, তাহলে পুত্রের বয়স 3 বছর পর কত হবে? ওয়াই প্লাস 3। তার 2 গুণের থেকে 10 বছর বেশি, 10 বছর বেশি। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে আমাকে এক্সের মান বার করতে হবে। বোঝা গেল? তাহলে এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়ে দিয়েছে, সিম্পলিফাই করলে হয়ে যাবে। এক কাজ করি, এক্সের মান বার করার আগে ওয়াইয়ের মানটা বার করে নিই। কেন? কারণ এক্সের মান এখানে পুট করতে সুবিধা হবে। তাহলে এটা বসিয়ে দিই, 3y প্লাস 3, এই প্লাস 3 আর এই 3 যোগ করলে কত হবে? প্লাস 6 হয়ে যাবে। আর এখানে কত হবে? 2y প্লাস 6 প্লাস 10, তাই তো? তাহলে প্লাস 6 এপাশ থেকে ওপাশ থেকে আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। 3y থেকে 2y বাদ গেলে y, তাহলে y ইকোয়ালস টু কত হবে? 10। তাহলে y ইকোয়ালস টু যদি 10 হয়, এক্সের ভ্যালু কত হবে? এখানে বসিয়ে দাও, 3 10কে 30 যোগ 3 33। তাহলে অপশন নাম্বার ই হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন। নেক্সট। টেবিলের চারপাশে 6 জন ব্যক্তি বসে আছে। তাহলে 4 আর 2 6। অনুপ বেলালের বিপরীতে বসে আছে। তাহলে অনুপ আর বেলাল পরস্পর মুখোমুখি বসে আছে বিপরীতে। ঠিক আছে? বেলাল চিরাগ ও ডেরেকের মাঝখানে বসে আছে। বেলাল চিরাগ আর ডেরেকের মাঝখানে আছে। ঠিক আছে? কে কোন পাশে আছে, সি আর ডি, সেটা কিন্তু কনফার্ম না, কিন্তু মাঝখানে আছে। অনুপ ইলা ও ফারুকের মাঝে বসে আছে। অনুপ কি করে আছে? ইলা আর ও ফারুকের মাঝে বসে আছে। ঠিক আছে? আচ্ছা, ইলা ডেরেকের ঠিক বাম দিকে আছে। তাহলে ডেরেককে যদি আমি এখানে বসাই, তার বাম দিকে ইলা। ঠিক আছে? আবার ইলা আর ফারুকের মধ্যে অনুপ আছে, তাহলে অনুপ এখানে, ফারুক এখানে। ঠিক আছে? আবার এর অপোজিটে বি আছে। ঠিক আছে? অনুপ আর বিলাল বিপরীতে বসে আছে। তাহলে হয়ে গেল। আর কি বাকি আছে? টেবিলের চারপাশে 6 জন লোক বসে আছে। সি, সি বি ডি, তাই তো? সি বি ডি, হ্যাঁ। তাহলে বি এর দুপাশে সি আর ডি আছে, এটাও হয়ে গেল। তাহলে হয়ে গেল সিটিং। এবার কি বলা আছে? নিম্নলিখিত জোড়ের মধ্যে কারা একে অপরের বিপরীতে বসে আছে? ফারুক ও ইলা, এফ আর ই না, হবে না। ডেরেক ও ইলা, ডি আর ই হবে না। চিরাগ ও ইলা, সি আর ই, হ্যাঁ সি আর ই, এটা হবে। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। বলে না? নেক্সট। দ্বিতীয়টি যেভাবে প্রথমটির সাথে সম্পর্কিত, সেইভাবে তৃতীয় পদের সাথে কোনটি সম্পর্কিত? 25 থেকে 40 হচ্ছে, আর 169 থেকে এটা হচ্ছে। 169 দিকেই মাথায় চলে আসবে কি? এটা 13 স্কোয়ার, অবভিয়াসলি এটা 5 স্কোয়ার, তাই তো? তাহলে 5 স্কোয়ার 25 থেকে 40 কী করে হচ্ছে বলো? 5 8টা 40 হয়। ঠিক আছে? তাহলে এখানে 13 8টা করলে কি হবে? 13 8টা করলে হবে না। কীভাবে হচ্ছে? এটা হবে না।
40 6 এর স্কোয়ার যদি করি, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36 যোগ 4 করলে হয় 40, ঠিক আছে। তাহলে 13 এর স্কোয়ার 169, পরে হলো 14 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার প্লাস 4 করলে কত হবে 196 প্লাস 4 মানে 200। তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট। তাহলে এইটা একটা প্যাটার্ন হতে পারে, ঠিক আছে। আর যদি অন্য কোনো প্যাটার্ন তোমরা পাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট, 8 জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, 4 5 6 7 8, ঠিক আছে। যে হলো পি এর বাম দিকে, সরি, পি এর ডান দিকে দ্বিতীয়, আচ্ছা, যেখানে বেশি ইনফরমেশান আছে সেটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। জে পি কে, এটা দিয়ে শুরু করি। যে হলো পি এর ডান দিকে তৃতীয়, তাই তো। তাহলে পি যদি এখানে বসে, ধরে নিলাম যে সবাই ভিতরের দিকে মুখ করে বসে আছে যেহেতু কিছু বলা নেই, তাহলে যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, পি এর ডান দিকে ভেতরের দিকে মুখ করে বসে আছে মানে কি, পি এর ডান দিকে দ্বিতীয়, তার মানে যে হলো এখানে, যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, যে কে এর ডান দিকে তৃতীয়, ঠিক আছে। তাহলে যে কে এর ডান দিকে তৃতীয়, তাহলে এই যেটা হলো পি, ঠিক আছে। মানে ইংলিশে যদি এটা থাকতো তাহলে আরও ভালো বোঝা যেত। ইংলিশে হলে কী হতো, যে ইজ, যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, যে তাহলে যে ইজ সেকেন্ড রাইট অফ পি, ঠিক আছে। তারপর বলা হতো যে হু বা যে কে এর ডান দিকে দ্বিতীয়, তাই তো। তাই হু ইজ থার্ড রাইট অফ কে, এরকম হতো, ঠিক আছে। সেকেন্ড রাইট অফ পি এবং থার্ড রাইট অফ কে, ঠিক আছে। তাহলে এটা হলো পি, তাহলে পি হলো কে এর ডান দিক থেকে তৃতীয়, তাহলে পি কে এর ডান দিক থেকে তৃতীয় মানে এখানে হবে কে, তাই তো। ভেতর দিকে মুখ করে আছে মানে 1 2 3, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, এম হলো ও এর বাঁ দিক থেকে দ্বিতীয়, যে পি ও জে এর মধ্যে বসে আছে, তাহলে ও পি ও জে এর মধ্যে বসে আছে, ও পি ও জে এর মধ্যে বসে আছে, ঠিক আছে। এম হলো ও এর বাঁ দিক থেকে দ্বিতীয়, তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় মানে হলো এম এখানে আছে, ঠিক আছে। এবার কি বলা আছে, এল কে বা এন এর প্রতিবেশী নয়, কে এর প্রতিবেশী নয় মানে এল এখানে হতে পারে না, এখানে হতে পারে না, তাহলে অবভিয়াসলি এল এখানেই হবে, ঠিক আছে। আবার এন এর প্রতিবেশী নয়, তাই তো। কে বা এল এর, কে এর প্রতিবেশী নয় এখানে হতে পারে না, এন এর প্রতিবেশী নয় মানে এখানে হতে পারে না, তাহলে এন এখানে হবে। তাহলে এখানে কী হবে, যে বাকি আছে সে কিউ হবে, কিউ, ঠিক আছে। তাহলে কী আছে কোশ্চেন, এল এর ঠিক বাঁদিকে কে আছে, তাহলে এল ভেতর দিকে যদি মুখ করে থাকে, এল এর ঠিক বাঁদিকে জে আছে, জে। তাহলে কিউ কে ও হবে না, এগুলি কোনোটিই নয়, অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল, সহজ কোশ্চেন। নেক্সট, নিচে দেওয়া সিরিজে কোশ্চেন বোধক স্থানে কোনটি বসবে। এই পয়েন্ট যখনই চলে আসবে সঙ্গে সঙ্গে মাথায় আনবে যে এটা হলো মাল্টিপ্লিকেশন সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। 15 একে 15, আর এটা কি 1.5 গুণ 15, আর হলো 7.5, 15 আর 7.5 যোগ করলে হয় 22.5, তাই ধরুন 1.5 গুণ, ঠিকই আছে। তাহলে প্লাস 1, সরি ইন্টু 1 ইন্টু 1.5, তারপর এটা কি 2 গুণ 22.5 ডবল করলে 45, ঠিক আছে। 45-এর 2.5 গুণ নিশ্চয়ই হবে, ঠিক আছে। তারপর এটা নিশ্চয়ই ও 3 গুণ হবে, এটা 2.5 গুণ হলো, এটা 3 গুণ হলো, তাহলে পরেরটা নিশ্চয়ই 3.5 গুণ হবে, ঠিক আছে। একটু ক্যালকুলেটিভ হয়ে গেল কিন্তু করতে হবে, কিছু করার নেই। আগে 3 গুণ করে নাও, 3 5 15 5, হাতে 1, 3 7 21, 21 আর 1 22, 2 হাতে 2, 3 3 9, 10 11 1 হাতে 1, 3 3 9 আর 1 10, একটার আগে দশমিক, ঠিক আছে। তাহলে 3 গুণ হয়ে গেল। এবার 0.5 মানে কি, এর অর্ধেক, তাহলে 337.5 এর অর্ধেক কত, 300 যদি থাকতো তার মানে 150 মতো সামথিং হতো, তাই তো। 337 মানে কত, 100, 160 হলে, তাই 100, 150, তাই তো। 160 করলে কত হবে 320, 170 করলে হবে 340, বেশি হয়ে যাবে, ঠিক আছে। যদি 170 নিই সাপোজ, তাও 1180 সামথিং হবে, তাই তো। মানে এটাও হতে পারে না, এটাও হতে পারে না, এটাও হতে পারে না, এইটা হবে অবভিয়াসলি, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি আর 0.5 বের করলাম না, তোমরা চাইলে 0.5 মানে কত, এর অর্ধেক বের করে এর সাথে যোগ করে দিতে পারো, তাও হয়ে যাবে। আমি কি দেখলাম যে 1350 বা 1518 পর্যন্ত যাবে না সংখ্যাটা, ঠিক আছে। এই 1180 বা এর সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, বিষমটি নির্ণয় করুন, বারাণসী, কলকাতা, লখনৌ এবং চেন্নাই, ঠিক আছে। কলকাতা কি ওয়েস্ট বেঙ্গলের রাজধানী, লখনৌ এবং চেন্নাই, চেন্নাই কোথাকার রাজধানী, তামিলনাড়ুর রাজধানী, ঠিক আছে। লখনৌ, লখনৌ হলো ইউপির রাজধানী, কিন্তু বারাণসী ইউপির রাজধানী না, বা কোথাকার রাজধানী, কোনো রাজধানী শহর না, ঠিক আছে। এটা হলো এমনি একটা পপুলার একটা সিটি, ঠিক আছে। তাহলে বিষম কোনটা হবে, অপশন নাম্বার এ হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এক ব্যক্তি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলেন, তাহলে দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো,
4 কিমি যাওয়ার পর তিনি পূর্ব দিকে 6 কিমি গেলেন, তাহলে 4 কিমি আসলেন, আবার পূর্ব দিকে 6 কিমি গেলেন 6 কিমি। তারপর তিনি আবার উত্তর দিকে 12 কিমি গেলেন 12 কিমি। তিনি তার প্রারম্ভিক স্থান থেকে কতটা দূরত্বে আছে? সহজ কোশ্চেন। তাহলে এটা 6, এটা যদি 4 হয়, এটা 8, তাহলে 6, 8, 10-এর ট্রিপলেট হয়, তাহলে এটা 10 হবে। ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। 6, 8, 10 এর ট্রিপলেট হয়, জানো তো? 6, 8, 10 এগুলো মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। 6-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার করো, দেখো 10-এর স্কোয়ার পাবে 64 আর 36। এটা করলে কত হয়? 100। 100 মানে কি? 10-এর স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এগুলো বলে ট্রিপলেট। 6, 8, 10-এর হয় ট্রিপলেট, মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট, প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? দেখো কীভাবে করবে। একটা জিনিস দেখো, এই বরাবর যদি আমি ভাগ করে দিই, যদিও এখানে কোনো দাগ নেই, কিন্তু এই বরাবর যদি আমি ভাগ করে দিই, এটা একটা সিমেট্রিক হয়ে যাবে, তাই না? এর এপাশে যা আছে তার মিরর ইমেজ এপাশে আছে। ঠিক আছে, সুতরাং আমি যদি এই একটা পোর্শনের কতগুলো ত্রিভুজ আছে সেটা বের করতে পারি, তার ডবল করে দিলেই উত্তর হয়ে যাবে, বুঝে গেল? তাহলে শুধু এইটার যদি বের করি কীভাবে হয় দেখো, 1, 2, 3, ঠিক আছে, 3। আচ্ছা, এই দাগটা আগে মুছতে হবে, নাহলে তোমাদের গুলিয়ে যাবে, মনে করবে যে ওখানে একটা দাগ আছে। তাহলে শুধু এর মধ্যে কতগুলো আছে? শুধু এর মধ্যে কতগুলো আছে? 3টে। 1, 2 আর বড় একটা 3টে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা 4টে, আর এইটা একটা 5টা। তাহলে তাহলে এর এই পাশে কটা আছে? 5টা আছে। সিমিলারলি এর এই পাশে কটা থাকবে? অবভিয়াসলি 5টা থাকবে, মানে টোটাল কতগুলো হবে? টোটাল 10টা হবে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, নিম্নলিখিত ক্রমটিতে কয়টি 8 আছে যার আগে 5 আছে কিন্তু ঠিক পরেই 3 নেই? তাহলে 5, 8 খুঁজতে হবে যার ঠিক পরে 3 নেই। 5, 8, 3 আছে, তাহলে এটা হবে না। 5, 8, 6 এটা হবে। যার আগে 5 আছে, ঠিক আছে, তাহলে 5, 8 কোথায় আছে? 5, 8, 4 এটা হবে। আর কোথাও 5, 8 আছে? 5, 8, 3 এটা হবে না। 5, 8, 7 এটা হবে। 5, 8, 2 এটা হবে, আর হবে না। তাহলে 1, 2, 3, 4, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বুঝা গেল? নেক্সট, এক্সের জন্ম 1993 সালের 6ই মার্চ। একই বছর শুক্রবার স্বাধীনতা দিবস পালন হয়েছিল, তাহলে 15ই আগস্ট 1993 কী বার? শুক্রবার, ফ্রাইডে। ঠিক আছে, তাহলে এক্সের জন্মবার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 6ই মার্চ, মার্চে কদিন হয়? 31 দিন, তাই তো? তাহলে 6 দিন হয়ে গেল, আর কদিন বাকি থাকে? 25 আর 6, 31, তাই তো? তাহলে 25 দিন, প্লাস এপ্রিলে 30, প্লাস মে 31, প্লাস, ঠিকঠাক লিখলাম তো? মার্চ 31, এপ্রিল 30, মার্চ, এপ্রিল, মে 31, জুন হলো 30, জুলাই হলো 31, আগস্ট 15ই আগস্ট পর্যন্ত যেতে হবে, তাহলে 15ই আগস্ট। ঠিক আছে, এবার টোটালটা যোগ করে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করতে হবে আমার। আমি যদি তা নাও করি, আমি কি করব? ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিই। 25কে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 3, 7, 21, 4 থাকে। 25কে 30 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 4, 7, 28, 2 থাকে। 31কে ভাগ করলে 3 থাকে। 30কে ভাগ করলে সেম 4, 7, 28, মানে 2 থাকে। আবার 31কে ভাগ করলে 3 থাকে। আর 15কে ভাগ করলে কত থাকে? 7, 2, 14, 1 থাকে। ঠিক আছে, এই টোটাল যোগ করে 7 দিয়ে ভাগ করলেও যা রিমাইন্ডার আসবে, এই ইন্ডিভিজুয়াল ভাগ করে যদি তুমি যোগ করো, রিমাইন্ডারগুলো একই হবে সবসময়। ঠিক আছে, 4 আর 2, 6, 6 আর 3, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15, তাহলে 15/7 করো, তাহলে এখানে রিমাইন্ডার কত থাকে? 1 থাকে। 7, 2, 14 হয়, তাহলে 1 রিমাইন্ডার থাকে। সুতরাং 6 মার্চ যে বার হবে 15ই আগস্ট তার থেকে একদিন বেশি হবে। উল্টোভাবে যদি বলি, 15ই আগস্ট যদি শুক্রবার হয়, তাহলে 6 মার্চ একদিন কম হবে, মানে বৃহস্পতিবার হবে অ্যান্সার। বুঝা গেল? আমি টোটাল অড ডে কাউন্ট করে নিলাম, একদিন অড ডে হচ্ছে। ঠিক আছে, নেক্সট, রোহিত যখন বাম দিক থেকে 2 স্থান সরে যায়, তখন সে 10 জন ছেলের একটি সারিতে বাম প্রান্ত থেকে সপ্তম স্থানে চলে আসে। সারির ডান প্রান্ত থেকে সে আগে কত পজিশনে ছিল? তাহলে এটা একটা সারি, এখানে মনে করো 10 জন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে কী বলেছে? রোহিত বাম দিকে 2 স্থান সরে যায়। তাহলে ধরো রোহিত সাপোজ এখানে একটা দাঁড়িয়ে ছিল, রোহিত এখন
বাম দিকে 2 স্থান সরে যায়, তাহলে রোহিত একটা জায়গা ছেড়ে এখানে চলে আসে। রোহিত এখন 2 স্থান এদিকে সরে আসে বাম দিকে। এখন কি হয়, বাম দিকে সরে আসায় বাম প্রান্ত থেকে সে সপ্তম স্থানে চলে আসে। তাহলে মনে করো এটা বাম প্রান্তের প্রথম পার্সন, তাহলে এর থেকে এখন এর পজিশন কত হয়, সপ্তম, 7তম পজিশন হয়। তাহলে এর এপাশে আর কজন আছে, নিশ্চয়ই 3জন আছে। তাহলে এটা হলো অষ্টমতম পজিশন, এটা নবম, আর এর এপাশে নিশ্চয়ই আর একজন আছে, 10ম। ঠিক আছে, আগে দাঁড়িয়েছিল কোন জায়গায়, রোহিত এই জায়গায় দাঁড়িয়েছিল। এখন কি বলা আছে, শাড়ির ডান প্রান্ত থেকে আগে সে কোথায় বসেছিল। তাহলে এইটা হলো ডান সাইড, তাহলে ডান সাইড থেকে সে আগে কোন পজিশনে ছিল, নিশ্চয়ই দ্বিতীয় পজিশনে ছিল। তাহলে অপশন নম্বর সি হবে কারেক্ট। বোঝা গেল? তাহলে আগে ডান প্রান্ত থেকে দ্বিতীয় পজিশনে ছিল, তার থেকে বাম দিকে 2 পজিশন সরে গেল, হয়ে গিয়ে এখন সপ্তম পজিশন হয়ে গেল। তাহলে এর ডান দিকে এখন কজন আছে, 3জন আছে, তাই তো। তাহলে 8, 9, 10, তাহলে আগে সে নবম পজিশনে ছিল। সহজ কোশ্চেন একদম। ঠিক আছে, নেক্সট। শেষ হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ক্লাসটি দেখে তোমরা অনেকটা উপকৃত হলে। অবশ্যই তোমরা লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও অবশ্যই জানাবে। এই রকম ধাঁচের কিন্তু কোশ্চেন আসবে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলে, সুতরাং আগের থেকে সবাই প্রিপেয়ার থাকো। কোশ্চেন সহজ হবে, কঠিন হবে না হবে বলছি না, একটু ট্রিকি আসতে পারে। কীভাবে অপশান নিয়ে দেখে ভালো করে উত্তর করতে হবে, কীভাবে পরীক্ষা হলে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে হবে, কোশ্চেনটা ঠিকঠাক পড়ে যাতে উত্তর করা যায়, সেগুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবে, তোমাদের অনেক উপকার হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, গুড লাক।